আমাদের এই পর্বটি হচ্ছে রাইটিং নন ফিকশন, অর্থাৎ প্রবন্ধ সাহিত্য পর্ব। এ পর্বে আমাদের সভাপ্রধানের দায়িত্ব পালন করার কথা ছিল ডক্টর দিলীপ চক্রবর্তী, কিন্তু স্বাস্থ্য সমস্যার কারণে ডক্টর দিলীপ চক্রবর্তী আজকে আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি। আমাদের টরন্টোর বিশিষ্ট চিন্তক আকবর হোসেনকে সভা প্রধানের দায়িত্ব পালন করবার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। দর্শক, আমরা করতালির মাধ্যমে আকবর হোসেনকে স্বাগত জানাই। আকবর হোসেনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আমন্ত্রণকে গ্রহণ করবার জন্য। দর্শক, আকবর হোসেন কলেজ জীবন থেকে লিখে আসছেন, বিভিন্ন পত্রপত্রিকায় লিখেছেন, এমনকি নিজের বড় বৌদির নামে একসময় তিনি বেগম পত্রিকাতেও লিখেছেন ছদ্মনামে। এ পর্যন্ত তার 4টি বই বের হয়েছে। তার লেখার বিষয়বস্তু মূলত দর্শন ও জ্ঞানের সন্ধান। আকবর হোসেনের সঙ্গে আরও যারা আসবেন তারা টরন্টোর স্বনামধন্য লেখক। আমাদের সাথে আছেন অটোয়া থেকে আসা লেখক ডক্টর ঝর্ণা চ্যাটার্জি। ডক্টর ঝর্ণা চ্যাটার্জি কানাডায় ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন এবং তিনি RCMP-তে একজন গবেষক হিসেবে কাজ করেছেন। তিনি ভ্রমণ করতে ভালোবাসেন। ভ্রমণ বিষয়ে তার বেশ কয়েকটি প্রকাশনা রয়েছে। এবছর ঝর্ণা চ্যাটার্জির একটি বাঙালি মেয়ের ক্যানাডীয় জীবন কাহিনী নামে একটি আত্মজীবনীমূলক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই সাথে আমাদের সঙ্গে আরও থাকবেন ইসলামী চিন্তাবিদ হাসান মাহমুদ। হাসান মাহমুদ বহু গুণে গুণান্বিত একজন মানুষ। তিনি একজন আবৃত্তিকার, নাট্যকার, অভিনেতা, গীতিকার, সুরকার, উপস্থাপক এবং গবেষক। আমরা খুবই কৃতজ্ঞ ওনার কাছে, উনি আমাদেরকে সময় দিয়েছেন। তার 5টি গ্রন্থ, 8টি নাটক এবং অসংখ্য প্রবন্ধ প্রকাশিত হয়েছে। তার কিছু নাটক টার্কিশ ভাষায়, মালে ভাষায় এবং আরবি ভাষায় সাবটাইটেল করা হয়েছে এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়েছে। আমাদের মাঝে আরও আছেন সৈয়দ ইকবাল। সৈয়দ ইকবাল বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত কথাশিল্পী। সৈয়দ ইকবাল গত 4 দশকে 36টি উপন্যাস এবং ছোট গল্প গ্রন্থ প্রকাশ করেছেন। এ যাবৎ পৃথিবীর বিভিন্ন দেশে তার 20টি একক চিত্র প্রদর্শনী হয়েছে এবং 100টি দলীয় চিত্র প্রদর্শনীতে তার চিত্রকর্ম প্রদর্শিত হয়েছে। এই সব গুণী ব্যক্তিদের সাথে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আরেকজন গুণী ব্যক্তি। তিনি হচ্ছেন হ্যালিফ্যাক্স থেকে আগত গদ্যকার অতনু দাশগুপ্ত। অতনু বয়সে অত্যন্ত তরুণ, কিন্তু গত 1 দশকেরও বেশি সময় ধরে অতনু লেখালেখির সাথে যুক্ত আছেন। এই যাবৎ তার 2টি গ্রন্থ প্রকাশিত হয়েছে এবং প্রথম আলো সহ অন্যান্য পত্রিকায় তার অসংখ্য লেখা এবং প্রবন্ধ প্রকাশিত হয়েছে। আমি আজকের আলোচকদেরকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডেকে নিচ্ছি ঝর্ণা চ্যাটার্জি, হাসান মাহমুদ, সৈয়দ ইকবাল এবং অতুল্য দাশগুপ্ত। দর্শক, এই সাথে আমাদের মাঝে আরও আছেন সুধীর সাহা। সুধীর সাহা একাধারে লেখক, গবেষক, ব্যবসায়ী, ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ এবং সমাজসেবক। এ পর্যন্ত তিনি 23টি উপন্যাস, প্রবন্ধ এবং গবেষণাধর্মী গ্রন্থ রচনা করেছেন। তিনি বিভিন্ন পত্রপত্রিকায় রাজনীতি এবং সমাজ সচেতনমূলক প্রবন্ধ লিখে থাকেন। মেজর অবসরপ্রাপ্ত সুধীর সাহা বাংলাদেশ সামরিক বিভাগে কর্মরত ছিলেন। দর্শক, আমাদের প্রকাশিত পোস্টারে সুধীর সাহা সাহিত্য পর্বে কথা বলবেন মর্মে জানানো হয়েছিল, কিন্তু প্রবন্ধ সাহিত্যেও তার অসামান্য কন্ট্রিবিউশন থাকার জন্য আমরা তাকে প্রবন্ধ সাহিত্য পর্বে কথা বলার অনুরোধ জানিয়েছি। তিনি আমাদের বিনীত অনুরোধ গ্রহণ করেছেন, সেই জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। দর্শক, ডেকে নিচ্ছি আকবর ভাইকে আজকের অনুষ্ঠানটি সঞ্চালনা করবার জন্য। বড় বড় লেখকদের নিয়ে কথা বলাটা একটা আনন্দের বিষয় আমার জন্য। আমি খুব সামান্য লেখক, আমি বড় চিন্তার লোকও নই। তারা আমাকে অনেক সময় দর্শনের মধ্যে জড়িয়ে দেন। আমি ঠিক দার্শনিকও হয়তো বা নই, কিন্তু সাহিত্যের বিষয়ে আমার যেহেতু আগ্রহ অত্যন্ত বেশি,
আমরা সেই জিনিসটা আমি সবসময় মনে রাখি। শুরুতেই রবার্ট ফ্রস্টের একটা কবিতার কথা আমার মনে হয়, ইংরেজিতে এরকম উনি লিখেছিলেন যে হোয়াইল ওয়ান্ডারিং in the woods I found two ways, so I have taken the one which is not frequented by people. আমি যখন বনে হাঁটছিলাম আমি দুটো রাস্তার সম্মুখীন হই, আমি সেই পথটাই বেছে নিলাম যেটাতে লোক যাতায়াত করে না, এবং দ্যাট মেক্স দ্য ডিফারেন্স। তা আমরা যারা লিখি আমরা বোধহয় ওই নির্জন পথটাই বেছে নিয়েছি, যে কারণে আমাদের চিন্তার প্রাবল্য এবং আমাদের আবেগও অত্যন্ত বেশি, যেটা সাধারণ লোকের ভিতরে হয়তো বা আপনারা পাবেন না। লেখকরা ওই দিক দিয়ে একটু অগ্রগণ্য। তো আমি আমার কথাবার্তা শুরু করি। প্রণাম দিদি, ভালো আছেন? আচ্ছা, ঠিক আছে। আপনার কথা সুব্রত কুমার দাসমশাইয়ের কাছে শুনেছি, যদিও হয়তো বা চাক্ষুষ দেখা হয়নি, তো আপনাকে দেখে খুব ভালো লাগলো এবং ধন্যবাদ আসার জন্য। আমরা যারা সামান্য দু চার কলম লিখি, একটা প্রশ্ন আমার মনে সবসময় আসে, আমরা কেন লিখি? আপনাকে দিকে বলছি। আচ্ছা, আমার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রথমে আমাকে ধন্যবাদ জানাতে হবে কয়েকজনকে। আমার একটি ভাইকে আমি বিশেষ করে ধন্যবাদ জানাবো। সে আর তার মিষ্টি স্ত্রী নীলিমা আমাকে দিদি বলে ডাকে আর সেরকমই যত্ন করে। এদের আশ্বাস না পেলে আমার হয়তো আশা হতো না অটোয়া থেকে নিজে নিজে বাসে করে অনেক ঝঞ্ঝাট করে আসা, কিন্তু সে তো কোনো কথা শোনার লোক নয়। সুব্রত বললো কোনো অসুবিধা নাই দিদি, তারপরে তো কোনো কথা নেই। তো যাই হোক, আমার একটা কথা বলতে হবে, এই ওনার এই প্রশ্নটা খুবই রেলেভেন্ট প্রশ্ন, তবু বলছি। সুব্রতর কথা আমি একটু বলে নিই। এত অপরিসীম উদ্যম, সাহিত্য কাব্যের নতুন তথ্য জানার আর সার্বিক বিদ্যা সাধনার উৎসাহ আর এমন আন্তরিকতা নিয়ে সুব্রত এই সাহিত্য সম্মেলনের আয়োজন করেছে, সেটা আমার কল্পনার অতীত। আরো 50 বছর ধরে এমনি করেই যেন সে সাহিত্যের অঞ্জলি দিয়ে সরস্বতী বন্দনা করে যায়, এই কামনা করি। এই সুযোগে আরো কিছু গুণী মানুষের সাথে সাক্ষাৎ পরিচয় হলো, এনাদের ইনক্লুডেড, সেটা আমার বিশেষ আনন্দের বিষয়। আচ্ছা, এবার আমি ওনার প্রশ্নের উত্তর দিচ্ছি। আমার ব্যক্তিগত মত অনুযায়ী আমি বলবো যে আমি যা কিছু দেখেছি আমার দীর্ঘ জীবনে, আর আমি অনেক বেড়াই সারা পৃথিবীতে, প্রায় সমস্ত পৃথিবীতে আমি ঘুরে বেরিয়েছি, সেই সৌভাগ্য আমার হয়েছে। তো আমার খুব ইচ্ছে করে যে আমি যা দেখলাম সেইটা দেখার তো সৌভাগ্য সবার হয় না বা হয়নি, তো সেই আমার অভিজ্ঞতা আমার চোখ দিয়ে সবাইকে যেন দেখাতে পারি, সেই জন্য আমি খুব সহজ গল্প করার মতো করে লিখতে ভালোবাসি। রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, এরা বঙ্কিম, বিদ্যাসাগরের কাছ থেকে সেই সংস্কৃত ভাষা বাংলা থেকে খাল কেটে পথ নিয়ে পথ করে দিয়ে আমাদের হাতে যে বাংলা ভাষা তুলে দিয়েছেন, সেই বাংলা ভাষা ঘরোয়াভাবে কথা বলার মতো করে আমি লিখতে ভালোবাসি, শুধুমাত্র সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। যা কিছু আমার বলতে ভালো লাগে সেটা আমি সহজ সরল ভাষায় বলতে না পেরে, যখন সবাইকে আমি 100 জনকে আমি বোঝাতে পারবো না আমার কথা, তখন তাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আমি লিখি। তো ডাল ভাত সবার হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি পোলাও কালিয়া তো পরিবেশন করছি না। আমি আমার নিতান্ত নিজের অভিজ্ঞতাগুলো, ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো আমি ঘরোয়া ভাষায় সাধারণভাবে কথা বলার মতো করে লিখতে পছন্দ করি। সেটা হলো আমার উত্তর। কেন সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য আমার অভিজ্ঞতাগুলো। ধন্যবাদ। অত্যন্ত সুযোগ্য উত্তর, এবং আমরা সবাই জানতে পারলাম দিদির কাছ থেকে কেন লিখি আমরা। এখন আমার প্রশ্ন হচ্ছে শ্রী সুধীর সাহাকে, তার কাছ থেকে আমরা জানতে চাই যে আপনি কোনটাকে
এবং কোন কার্যটাকে, মানুষের জীবনের কোন কাজটাকে প্রকাশের উত্তম মাধ্যম বলে বিবেচনা করেন? ধন্যবাদ আকবর ভাই। খুব কঠিন প্রশ্ন অ্যাকচুয়ালি এটা। আর এটা একটি কমন প্রশ্ন, প্রত্যেক মানুষকে এটা করা যায় যে প্রকাশের মাধ্যমটা কোনটাকে আপনি বেশি মূল্যবান মনে করেন। এটার উত্তরের সাথে যাকে প্রশ্ন করছেন তার পরিচয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একজন রাজনীতিবিদকে যদি আপনি প্রশ্ন করেন তাহলে ডেফিনেটলি সে বলবে যে রাজনীতির মাধ্যমে আমার পলিসি প্রিন্সিপাল প্রকাশ করা সেটাই মূল উদ্দেশ্য এবং সেটাই বেস্ট পন্থা। একজন কবিকে বললে কবিতা, একজন তো সেই অর্থে আমি বিবিধ ধারার মানুষ, তবে আমার লেখালেখি একটু বিশ্লেষণ করলে বোঝা যাবে যে আমি কোনটা বলতে চাই। আমার লেখালেখিটা মূলত শুরু হয়েছিল পত্রিকায় লেখালেখি থেকে, পত্রিকায় কলাম লিখি আমি। আমার প্রধান পরিচয় অ্যাকচুয়ালি পত্রিকার কলামিস্ট হিসাবে। বহু আগে থেকেই আমি কলামটা লিখি। বাংলাদেশের কয়েকটা পত্রিকায় আমার কলাম এখনো পর্যন্ত প্রকাশিত হয়। সব লেখা প্রকাশিত হয় না, যেটা তাদের পছন্দের, যেটা ক্ষতিকর কিছু হবে না, সরকারের বিরুদ্ধে লিখলে কতটুকু লিখলে তারা ছাপাবে সেরকম হিসেব করে লেখার চেষ্টা করি। আর যেগুলো তারা ছাপাবে না কিন্তু মনে লেখার ইচ্ছাটা থাকে সেটা কিন্তু লিখে পাঠাই না। সেইটা দিয়ে শুরু। তারপরে কয়েকটি প্রবন্ধের বই ছাপানোর চেষ্টা করলাম, আর কয়েকটা গবেষণামূলক বই ছাপাবার চেষ্টা করলাম। এগুলো ছাপাতে গিয়ে, লেখা লিখতে গিয়ে বা পত্রিকায় লিখতে গিয়ে একটি প্রশ্ন আমার কাছে মনে হয়েছে, আমি কেন লিখি, এই সময়টা আমি কেন দিচ্ছি। তখন আমার মনে হয়েছে মানুষের কাছে পৌঁছার জন্য, আপনি যা বলতে চান তা পৌঁছাবার জন্য অনেকগুলো মাধ্যম থাকে। তো তার মধ্যে আমার কাছে মনে হয় উত্তম মাধ্যম হলো যে আপনি অনেককে জানাবেন আপনি লেখার মাধ্যমে। সেটা অনেক ধারালো অস্ত্র, মানে তাকে জানানোর জন্য একটি সংবাদ করে, একটি সভা করে আপনি কতগুলো মানুষকে জানাতে পারবেন, কিন্তু একটি লেখা আরো অনেক বেশি মানুষ সেই লেখাটা করতে পারে। সেজন্য লেখার মাধ্যমটা সুচারু আমার কাছে মনে হয়েছে একটু বেশি ধারালো। তো সেই লেখাটাই আমার কাছে মনে হওয়ার জন্য আমি পত্রিকা লেখালেখি করি। আর ওই লেখার ছলে বই ছাপানো একটি আচমকা কাজ হয়ে গেছে। যেমন আমার একটু ছোট্ট করে বলি যে আমার একটা বই আছে মানব সভ্যতার ইতিহাস, একটা গবেষণামূলক বই। তো আমার ধারণা ছিল বাংলা একাডেমিতে আমার বইয়ের স্টল থাকে, তো সেখানে এই মানব সভ্যতার ইতিহাস অথবা ধর্ম বিস্তারের ইতিহাস এইগুলো তো মানে বাংলা একাডেমিতে তো এগুলো কে কিনবে, কেন কিনবে? আগে বই কেনা হতো যে সরকারের অনেক প্রতিষ্ঠান থাকতো যারা ভালো ভালো বই খুঁজে তারা কিনে নিত, তো লেখক অন্তত কিছু টাকা পেত। এখন এগুলো বন্ধ হয়ে গেছে, কারণ বই পড়ার সময় কারণ নেই, আর মানুষও এখন বই খুব কম পড়ে, কারণ পড়তে চায় না মানুষ। তো এগুলোকে হঠাৎ করে আমি গত বাংলা একাডেমি মেলায় আমার প্রচুর এই বিশ্ব সভ্যতার ইতিহাস বিক্রি হচ্ছে। আমি খুব অবাক হচ্ছি যে কেন বিক্রি হচ্ছে, এটা এত বিক্রি হওয়ার কারণটা কি। পরে জানলাম যে ওইটা বিসিএস পরীক্ষার্থীদের জন্য কাজে লাগছে, ওর মধ্যে কিছু একটা আছে যেটা তারা কিনতে বাধ্য হচ্ছে। অ্যাকচুয়ালি ওই পড়ার জন্য কেউ তো কিনছে না। তো অবস্থাটা এইরকম হওয়ার পরেও আমি মনে করি লেখা দিয়েই, আমি যেমন যে কথাতে শুরু করেছিলাম যে কেন লিখি, এটা যখন মনে হয় উত্তরটা আমি দিয়েছি আমার কাছে, সেটা হলো যে আমি লিখে যাব আমার শান্তির জন্য, আমার অভ্যাসের কারণে, আমার ওই থেকে ন্যাক আছে সেই কারণে। একদিন হয়তো কেউ করে সেখানে
বুঝতে পারে যে আমি কি লিখেছি, কেন লিখেছি, তাহলেই সার্থক হবে। সো এইটুকুর জন্যেই আমি মনে করি যে লেখাটাই আমার কাছে মনে হয় যে বৃহত্তর ক্ষেত্রে মানুষের কাছে পৌঁছাবার একটি বড় মাধ্যম। সুন্দর, Thank you. থ্যাংক ইউ। অত্যন্ত সুললিত ভাবধারা, খুব ভালো বলেছেন আপনি। এখন আমি অতনু, তাই না? অতনুকে আমার প্রশ্ন, এটা একটু দর্শনের দিকে যাচ্ছি আমি। আমাদের ভাবনা কি আমাদের শরীর লোক পেয়ে গেলে নিঃশেষ হয়ে যায়? হ্যাঁ, কথা শুরুতে আমি কথা বলার শুরুতে প্রথমে যারা আমার সাথে বসে আছেন সবাইকে আমার প্রণাম এবং সালাম জানাচ্ছি। সবাই আমার চেয়ে বয়স অনেক বড়, অনেক অভিজ্ঞ, অনেক বৃদ্ধ, আর আমার এভাবে বসে কথা বলা এটাই প্রথমবার। তো যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনারা জন্য করবেন। কথা বলার শুরুতে শুরু করার আগে আমি ছোট্ট কিছু কথা বলে আমার যা মাথায় এখন আসছে সেটা বলে তারপর আমি প্রশ্নে চলে যাব। এখন আমার মাথায় যেটা আসছে সেটা হচ্ছে যে এতজন মহারথীর ভিড়ে আমি একজন সারথি, ব্যাপারটা এরকম। আমার পরিস্থিতিটা এখন এরকম আর কি। আর আরেকটা ছোট্ট বিষয় সেটা হচ্ছে যে বিষয় উল্লেখ করবো, সেটা হচ্ছে একটা ছোট বিষয় মহাভারত থেকে আমি উল্লেখ করবো। সেটা হচ্ছে যখন যুদ্ধ শুরু হয়, মহাভারতের যুদ্ধ কুরুক্ষেত্র প্রান্তর হয়েছিল, কৌরব এবং পাণ্ডব মুখোমুখি হয়েছিল। তো হওয়ার পর প্রথম যুদ্ধ শুরুতেই যুধিষ্ঠির, যিনি জ্যেষ্ঠ পাণ্ডব ছিলেন, তিনি রথ থেকে নেমে কৌরব পক্ষের দিকে, যে দুই পক্ষ পাণ্ডব পক্ষ থেকে নেমে কৌরব পক্ষের দিকে চলে যাচ্ছিলেন। তখন দুর্যোধন, যে কৌরব পক্ষের যিনি প্রধান, তিনি তখন ভাবছিলেন যে হয়তো যুধিষ্ঠির এগিয়ে আসছেন সমর্পণ করবেন, হয়তো এই জন্য এগিয়ে আসছেন। কিন্তু যুধিষ্ঠির যাচ্ছিলেন আশীর্বাদ চাইতে। যুধিষ্ঠির গেলেন প্রথমে পিতামহ ভীষ্মের কাছে গিয়ে আশীর্বাদ চাইলেন, এবং পরে গেলেন দ্রোণাচার্যের কাছে, যিনি অস্ত্রগুরু, সকলের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপর তিনি যুদ্ধ শুরু করলেন। তো আমি সবার কাছ থেকে, যারা বসে আছেন তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমার কথা শুরু করছি। প্রশ্নটা আসলে আমার জন্য একটু কঠিন, কারণ দর্শন নিয়ে আমার জানার অভিজ্ঞতা পরিধি খুবই কম, আমি এটাই বলবো। আমি মনে করি যে মানুষ, যেমন আজকে যখন আমি আসছিলাম, আমি ফ্লাই করে এসেছি হেলিপ্যাক্স থেকে, যখন আমি আসছিলাম তখন আমি ফ্লাইটে প্লেন যখন উঠে মেঘের আড়াল দিয়ে আসছিল, তখন আমার মাথায় দুটো লাইন ঘুরছিল। সেটা হচ্ছে মহাবিশ্বে মহাকাশে মহামানব মাঝে আমি মানব একাকী ভ্রমি বিশ্বরে ভূমিশ্বরে। তো আমি মনে করি যে এখান থেকে বলবো যে মানুষের যে ধারণা বা মানুষের যে চিন্তা, সেটা কখনো অন্ত হয় না। এটা দুটো লাইন কবিগুরুর কথা থেকে আমি নিয়েছি। তো কবিগুরু চলে গেছেন অনেক আগে, কিন্তু উনি কখনোই যেতে পারেন না। উনি ওনার প্রভাব বা ওনার যে সৃষ্টি উনি রেখে গেছেন, ওনার যে ধারা, ওনার যে ধারণা ভাবনা উনি রেখে গেছেন ওনার লেখায় বা ওনার রচনায়, এটা আমরা পড়ে ঋদ্ধ হচ্ছি, প্রতিদিন পড়ছি। তো মানুষ হয়তো নিঃশেষ হয়ে যেতে পারে, মানুষ চলে যেতে পারে, তার দর্শন, তার ধারণা, তার ভাবনা, এটা সবখানে রয়ে যায়। মানে সব প্রজন্মের কাছেই এটা বহন করে চলে, প্রজন্ম বহন করে নিয়ে যায়। যেমন যদি আমরা শুরু থেকে দেখে আসি, প্রথম শুরু হয়, যদি প্রবন্ধ ধারায় আমরা দেখে আসি, প্রবন্ধ শুরু হয়েছিল রামমোহনের হাত ধরে, রামমোহন রায়, তারপর বিদ্যাসাগর মহাশয় হয়ে, বঙ্কিমচন্দ্র হয়ে রবীন্দ্রনাথ, এবং রবীন্দ্রনাথের পরবর্তীতে এখন অন্নদাশঙ্কর রায় বা সৈয়দ মুস্তফা আলী। তো এই যে ধারা বয়ে আসছে, তো কাজে এটার কোনো অন্ত হয় না। এটা যেভাবে আছে এটা বহন করে নিয়ে চলছি আমরা, এতদিন বহন করে নিয়ে গেছে এবং সামনেও আমরা নিয়ে যাবো। খুব সুন্দর উত্তর, থ্যাংক ইউ। খুব একটা বিচার ভালো করিনি। গীতা যদি তুমি পড়ে থাকো, সেখানে দেখবে যে এক জায়গায় আছে যে
সমস্ত জ্ঞান, মানুষের সব জ্ঞান পরিশেষে চিন্ময় রূপে পরিসমাপ্তি লাভ করে। চিন্ময় শব্দটা হচ্ছে যার কোনো ক্ষয় নেই, অক্ষয়। কাজেই এই মহাবিশ্বের কোথাও না কোথাও তার একটা অনন্ত একটা ড্রয়ার, যেটাকে আমরা দেরাজ বলি আছে, সেখানে মানুষের ভাবনা নিশ্চয়ই গিয়ে জমা হয়। তা না হলে শেক্সপিয়ারকে, হোমারকে অথবা রবীন্দ্রনাথকে আমরা আজও মনে করতাম না। এখন আমি আসি আমাদের হাসান মাহমুদ ভাইয়ের কাছে। তাকে প্রশ্ন করতে আমার একটু ভীতির সঞ্চার হচ্ছে, তবুও আমি করি। হাসান ভাই, আপনার কি মনে হয় সমাজ পরিবর্তনে লেখকের ভূমিকা কি? সেটা জবাব তো আপনি একটু আগে দিলেন। শেক্সপিয়ার কেন মনে করছে, রবীন্দ্রনাথকে কেন মনে করছে? তারা তো বিপ্লবী ছিলেন। বিপ্লব আপনি সংজ্ঞায়িত করতে পারবেন? বিপ্লবী বিপ্লব বহু রকমের চেহারায় হয়, গানেও বিপ্লব হয়, সঙ্গীতও হয়, ধ্যানে হয়, যোগে হয়। তো আমি কেন লিখি? আসলে আমি লিখি না, আমাকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়। আমার প্রত্যেকটা সিনেমার স্ক্রিপ্টে, আমার প্রত্যেকটা নাটকে, আমার প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা অধ্যায়ে, আমার কয়েক হাজার নিবন্ধে শুধু তিনটি জিনিস আছে: মানুষের অশ্রু, মানুষের রক্ত, মানুষের হাহাকার। ওগুলো আমাকে নিয়ে ও তাড়া করে বেড়ায় এবং আমাকে দিয়ে লিখিয়ে দেয়। যেমন এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে, দ্য ব্রুটাল ব্লাডশেড, মোস্টলি চিলড্রেন, আমাদের নাতি নাতনির বয়সে, যেটা it paralyzed the brains and hearts of countless people around the globe. ওটা উঠে আসলো কোথায়? ওটা শিকড় কোথায়? এই তাড়নাটা আমাকে দিয়ে লেখা। এই জবাবটা আমি বছর আগে একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতার ভিতরে, সেই কবিতা নির্ভুল ডাক্তারের মতো ডায়াগনোসিস করিয়ে দেখিয়ে দেবে এইখান থেকে, এই শিকড় থেকে আজকের এই এই নৃশংস ঘটনাটা উঠে এসেছে। সেই শিকড়টা বহু রাজা, বহুচন্দ্র মন্ত্রী নাম শুনেছেন? রাজার ছেলে বহু, বহুর ছেলে মন্ত্রী, দুই বাল্য বন্ধু, বড় হয়ে বহু হয়েছে রাজা, বহু হয়েছে মন্ত্রী। একদিন বহু বলে, বহু রাজা বলে, বহু হয়ে মন্ত্রী শোনো, চিত্তে আমার সুখ যে নেই কখনো। বহু বলে, না তোমার সবই আছে। বহু বলে, নেই শ্রেষ্ঠ আমার কাছে, নিয়ে যাও যত কোটি টাকা তুমি যাও, জগতের সেরা শ্রেষ্ঠটি কিনে দাও। কবিতার মধ্যেই ওই সেটা আমরা পাবো। আজকের এই রক্তস্রোত প্রত্যেকে উঠে আসে, নিয়ে যাও যত কোটি টাকা তুমি যাও, জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও। বহু বলে, এতে সমস্যা কি? কিসের শ্রেষ্ঠ চাই? শুধু সেটা বল, পোশাক, খাদ্য, কর্মকাণ্ড, বাড়ি বললে এখনই এনে দিতে সেটা পারি। বহু রেগে বলে, সেটা কি জানি যে চাই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ চাই, নিয়ে এসো সেটা। মন্ত্রী কি দিল বাড়ি, মুখখানা দাঁড়ার কোটি তলে মাথা মারি, গৃহিণী মধুরে কহিল পাকায় দিবা, আকামিতা চেহারা করেছো কিবা, চিন্তিত বহু সমস্যা খুলিবারে নারী নয়। এ তো সমস্যা মধ্যে নয়, এ সময়ের সাথে প্রতি রাত্রি ধরে সোজা নিয়ে গেল মাংস দোকান। খাসির একটি জিহ্বাকে নিয়ে বেশ হেসে চলে, না সমস্যা হলো শেষ। বহু রেগে বলে, এ কেমন রসিকতা? নারী হেসে কয়, জিহ্বা মানি কথা। আনন্দে বহু রাস্তে ছুটিয়া গিয়া পৌঁছিল রাজপ্রাসাদে। জিহ্বা মানিয়া বই কইল, দেখো রাজা, দেখো এই কথা হতে ভালো, এই জগতে কিছু নেই। কথা দিয়ে জোড়া দিতে পারো ভাঙা বুক, ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ। কথায় গড়তে পারো যে দেশ সমাজ, কথার শক্তি ভেবে দেখো মহারাজ। জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে, মহাপুরুষেরা নবী রাসূলের আসনে দেননি তো গাড়ি, বাড়ি বাড়ি বৈভব কোনো, দিয়েছেন শুধু অমূল্য কিছু কথা। মানুষ পেয়েছে জীবনের এত কল্যাণ, আর কিছু নেই, সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ। এই অর্ধেক শুধু হলো, অবু বলেন অর্ধেক শুধু হলো। এবারে সবার নিকৃষ্ট কি তা বলো, নিয়ে এসো সেটা। বকুর মাথায় বাজ, ঘুম ভেঙে কার মুখ দেখেছিল, আজ ছুটিল বাড়িতে, উঠিয়া পড়ি কি মুড়ি, ঝুলিয়া পড়িল গৃহিণীর গলা ধরি। সন্দেহ চোখে হুঁশিয়া পড়িল নারী,
আজ যেন বাবু দেখি কিছু বাড়াবাড়ি নিশ্চয়ই কোনো বিপদে পড়েছ গভীর সবচেয়ে নিকৃষ্ট কি তা রমণী নয়নী রহস্যবান হানি রমণী নয়নে রহস্যবান হানি স্বামীরে তাহার কি করিল কানে শুনিয়া বহুল অপরে হাসি না পারে বিধিকে দেখে বিস্ময় আদরে তারপরে ফের মাংস দোকানে গিয়া ভাষাতে ছুটিল অনেক জিহ্বা নিয়া অপরে কহিল দেখো রাজা দেখো এই কথার মতন বিষাক্ত কিছু নেই সাপের চেয়ে ছোবল পারে দিতে ধ্বংস মানতে পারে কথা পৃথিবীতে কথার আঘাতে ভেঙে গেছে কত বুক কথার আগুনে পুড়ে গেছে কত সুখ সাজানো বাগান হয়ে গেছে ছারখার ধ্বংস করেছে কথা কোটি সংসার এত বিধ্বংসী এ জগতে আর নেই সব নিকৃষ্টের নিকৃষ্টতম সে এই পুরো রাজকোষ আজকে তোমার জন্য এই পৃথিবীতে সবাইকে বলে দাও কথার শক্তি চিনে নাও বলা হয়ে গেলে কথা তো আসে না ফিরে সাবধানে কাজে লাগলো জিহ্বা ফিরে এই কবিতাটা আমি আমাদের পলিটিশিয়ানদেরকে উৎসর্গ করলাম। ভাইয়ের কথাতেই বোঝা যায় লেখক সমাজ পরিবর্তনে কি কাজ করেন। ধন্যবাদ। এখন আমি এক আগ্নেয়গিরির সম্মুখীন হচ্ছি এবং তাকে কোনো প্রশ্ন করার আগে আমি আপনাদের একটি উদাহরণ দেই যে কবি কি করে। আপনারা যারা উর্দু কবিতা যদি পড়ে থাকেন, অনেকে বাঙালিরা উর্দুর কাছাকাছি খুব একটা যায় না, কিন্তু ভাষার সঙ্গে রাজনীতির তো কোনো সম্পর্ক নেই। বাহাদুর শাহ জাফরকে যখন ইংরেজরা রেঙ্গুনে দেশান্তরিত করলো, ওখানে উনি একটা কবিতা লিখলেন। তার 2-3টে লাইন আমি উর্দুতে বলে আপনাকে বাংলায় অনুবাদ করে দেব। সেখানে উনি বলছেন, लगता नहीं है जी मेरा उजड़ा हुआ दयार में, किसकी बनी है हयात ना पायदार में। এ শব্দের অর্থ হচ্ছে এই ভাঙা ঘরে আমার হৃদয় আর আমার মন আর টেকে না, এই যে জীবন ভরহীন পায়াহীন, এটা বানালো কে? আপনার প্রশ্নের উত্তর বোধহয় আমি ঠিক করে দিতে পারবো না। আজকে প্রথম ভাষায় আওলায় যাওয়া যেটা বলে, আমি সেইরকম আওলায় বুঝছেন। আমার আশা ইচ্ছে ছিল না, আসলে ইচ্ছাও ছিল না। তারপরে দেখেন আগে ওরা কালো কাপড় পরে আসি, খারাপ লাগছে। এবং আমার দুঃখ লাগছে এই জন্য আমাদের জনকের কীভাবে এত বড় ভুল করল, দুঃখজনক আমার কাছে। বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, আপনার উন্নয়ন হ্যাঁ, বঙ্গবন্ধু কন্যা এত বড় ভুল কীভাবে করলেন, সেই জন্য আমার সাংঘাতিকভাবে খারাপ লাগে। ওনার আশেপাশে যারা অ্যাডভাইজার আছে, লেফটেন্যান্ট যাদের বলা হয়, যাদেরকে কুলবি বলা হয়, তারা কিন্তু বলতে পারলেন না এই শিশু, এই কিশোর 20 থেকে 25 বছর যাদের বয়স, তাদেরকে এভাবে নির্মম পাখির মতো মেরে কী হবে, দাগ লেগে খারাপ লাগে আমার, কেউ বোঝাতে পারবো না। তো এই জন্য আমি ঠিক মতো বুঝিয়ে বলতে পারবো। আর আপনার প্রশ্নটা আমার বলুন, আমার মনে লেখা মানে কীভাবে লিখেছি এসব আপনাকে আমি আরও বলি। জীবনানন্দ দাশের একটা কবিতায় আছে, জলের ভিতরে অগ্নির মানে, অথবা বরফে নিহিত অগ্নি। কন্ট্রাস্ট না? জলের ছবির মতো বলতে, হ্যাঁ, জলের ভিতরে তো অগ্নি থাকে না, কিন্তু কবির কাছে থাকে। আমি কমি না, আমি বলছি যে লেখকের প্রকাশের মাধ্যম কি বিচিত্র ধারায় প্রকাশিত হয়, যা জীবনকে, চিন্তাকে, দর্শনকে সদা মথিত করে। আপনি একজন লেখক হিসাবে আপনার জীবন দর্শনকে কিভাবে আমাদের সামনে তুলে ধরবেন, এটা আপনি আমাদেরকে বলুন, আপনাকে দর্শন দিন। আসলে প্রকাশের ব্যাপারটা হতে গিয়ে আমি চাইলে যে প্রকাশ করা যায় আমার মতো, যেটা সব মানুষের মধ্যে থাকে না। আমি আসলে কিছু পারি না,
আমি যেটা পারি সেটাই করি। সে অনেক মানে প্রায় কিশোর অবস্থা থেকে মানে আঁকতে চেষ্টা করতাম, তো আঁকা দিয়ে প্রকাশ করি নিজের দুঃখ, নিজের সমাজের দুঃখ, আমার বন্ধুদের ব্যাপার স্যাপারে কিছু জিনিসগুলো যা পারি যতটুকু আমাকে রিয়াক্ট করে সে আমি করি। এবং বেশিরভাগ আমার ছবিগুলো এই জন্য সিরিজ ওয়াইজ এক একটা সিরিজ নিয়ে প্রতিভাব নিয়ে করা। আর লেখা তো আপনারা দেখতেছেন মানে যে বিষয় নিয়ে লিখি, শেষ প্রায় 40টা বইয়ের মধ্যে শেষ 10টা বই উঠবে বাঙালি যারা পরবাসী তাদের সুখ দুঃখ, প্রেম, হতাশা, ভালোবাসা এসব নিয়ে। তো এই যে পাড়াটা প্রকাশের মানুষ কোথায় চায়, আমার যেমন এখন আমি প্রায় বাংলাদেশে থাকি এবং আমাকে দেখে মনে হয় এরকম কিনা জানি না, আমাকে মনে হয় সবাই মনে করে যে আমি একজন মানে রেস্টুরেন্টার কিংবা দালাল কিংবা ওই ধরনের। তো অনেকে আমার কাছে আসে যে এই কাজটা করিয়ে দেন, আপনি এত টাকা পান। তো আমি তো পারি নাই মানে, কিন্তু আমি যে জায়গাটা আনবো, একজন পিয়ন যদি 400 কোটি টাকা হয় তাহলে আমি একটা শিল্পী লেখক হয়ে যদি আমার কাছে 2 কোটি টাকা থাকলো, আমি এখন কত আরামে সম্পত্তি রাখতে পারতাম, কিন্তু পারি না না, যেটা পারি সেটাই করি। তো এই আমার বহিঃপ্রকাশের দুটো জিনিস আছে, দুইটাই করি না। আর কি সুন্দরভাবে আমাদের হাসান ভাই বললেন, এরকম কণ্ঠ এরকম চিন্তা যদি মাথা থাকতে আরো সুন্দর করে বলতে পারি। ধন্যবাদ আপনাকে। ভালো বলেছেন, বুঝতে পারি বাংলাদেশের ঘটনাবলিতে এখানকার বাঙালিরা যথেষ্ট উদ্বিগ্ন এবং দুঃখিত, যা হওয়ার নয় ঠিক সেটাই হচ্ছে। এই বিষয়ে আমি বিশেষ কোনো বক্তব্য রাখতে চাই না, কারণ রাজনীতির জটিল রাস্তায় আমি কখনো চলিনি, সেই জন্য অনেক ধন্যবাদ আপনার সবাই থেকে আপনাদের এই মূল্যবান বক্তব্য রাখার জন্য। প্রতিটি লেখকের একটি নিজস্ব বলয় থাকে, যেখানে বসে এসে জগৎ জীবনকে প্রত্যক্ষ করে আর লিখে তা প্রকাশ করে। এই দেখা ভিন্ন ভিন্ন মাত্রায় হলেও এর ভিতরে একটি ঐক্য আছে, যা অনুভবকে মানদণ্ড দিয়ে বিচার করা যায়। আমরা কেউ শেক্সপিয়ার, ভল্টেয়ার, লোরকা, রবীন্দ্রনাথ অথবা জীবনানন্দ দাশ নই, তবুও তাদের লেখায় আমাদের ভাবনা ও চিন্তার সাগরে ঢেউ উঠে। আর জীবনের সব প্রকাশের মাঝেও একটা লুকায়িত সাদৃশ্য থাকে, বলি সৃষ্টি এত মধুর, যেটাকে আমরা বলি বৈচিত্র্যের মধ্যে ঐক্য। বিপ্লবী কবি, প্রেমের কবি, উপন্যাস লেখক, দার্শনিক, তাদের প্রত্যেকের লেখার ভিতরে যে চিন্তার যে স্রোতটা হয় সেটা সমান্তরাল না হলেও চিন্তাগুলি নিয়ে সব এক জায়গায় গিয়ে শেষ হয়। এ প্রসঙ্গে আমি প্রায় শেষ করে নিচ্ছি। তবুও সুব্রত কুমার দাস মহাশয়কে অনেক ধন্যবাদ দিতে হয়। উনি একা, কিন্তু উনি দর্শক পূজা নিয়ে কাজ করেন আমার মনে হয়, কারণ তার মাথায় এত চিন্তা, এত বুদ্ধি, এত কর্ম, এত প্রাবল্য কোথা থেকে আসে, কোথা থেকে উনি এত লোক সংগ্রহ করেন, তার ভাবনা দিয়ে আমাদেরকে একত্রিত করার চেষ্টা করেন, আমাদেরকে উদ্বেলিত করেন। এটা একটা অবাক কাণ্ড। এখানে গ্রন্থসাগরে এই কাজটা বোধ হয় আর করেনি, আর ভবিষ্যতে করবে কিনা আমি জানি না। তবুও অনেক ধন্যবাদ। আজকের এই সভায় আমি নিজেকে আনন্দিত এবং সম্মানিত বোধ করছি, এবং যারা আমার সঙ্গে এখানে বসে কথা বললেন তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে আলোকিত মানুষ। ছোটবেলা থেকে কবিতা লিখতে খুব ভালোবাসি। তো এখানে উপস্থিত যারা আছেন তাদের মধ্যে আমি বোধহয় ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট। তো সেই হিসাবে আমার ছোট্ট একটা বক্তব্য, আমি একটা ছোট কবিতা লিখেছিলাম, সেটা পড়ে শোনাচ্ছি। সীমিত সময়, অনেক চলেছি পথ ধরে, কখনো মসৃণ আর কখনো বা কঠিন বাড়তে, সহস্র মানুষের সাথে কত আনাগোনা, কান পেতে শুনে গেছি কত শত কথা, চোখ ভরে দেখে গেছি হাসি আর লাল মুখ, আর কাটা জলে ব্যথা পেয়ে তবু পৃথিবীকে প্রাণ ভরে শিখেছি ভালো। আজ আর তিক্ততার কণামাত্র চাই না কুলাতে,
সীমিত সময় প্রীতি, ক্ষমা, ভালোবাসা দিয়ে ভরে নেব। নিন্দা, ঈর্ষা, আবর্জনা, উপেক্ষার স্রোতে ভেসে যাবে, শুধু রবে সৃষ্টি সুখ। আর তার অমৃতের স্পর্শ রবে এত শোভা, এত আলো, প্রাণ, এত দান। আমার সময় বড় কম, অপচয়ে চাই না ফুরাতে। আমার সীমিত দিনগুলি গানে, সুরে, কবিতায়, সূর্যালোকে, সাগরে, পর্বতে, মেঘ, বৃষ্টি, ফুল, পাতা, সৃষ্টি কলরবে, প্রীতি, ক্ষমা, ভালোবাসা দিয়ে ভরে দেব। অনেক ধন্যবাদ দিদি। দিদির ভাবনা শুনে আমার মনে পড়ছে, কবি বলছেন দু চারটি শব্দ মিলিয়ে দিলে তো কবিতা হয়ে যায়, কিন্তু শব্দের ভিতর কবির হৃদয়ের রক্ত যদি না মেশানো হয়, সেই কবিতা পাঠকের হৃদয়ের কাছে পৌঁছায় না। ধন্যবাদ।